জ্বর, বাচ্চাদের জ্বরের সাথে মাই অ্যানাদার স্লাইড, মাই চাইল্ড হ্যাজ ফিভার অ্যান্ড র্যাশ। একটা কথা জ্বর আসছে, মা এসে বললো যে আমার বাচ্চার গায়ে যেন কি বের হয়েছে, লাল লাল কি বের হয়েছে। কেউ এসে র্যাশের কথা বলবে, অনেকে অনেক কথাই বলবে, গায়ে গুটি গুটি বের হয়েছে, হ্যাঁ বাচ্চার স্কিনে পেটে পিঠে এরকম লাল হয়েছে। সুতরাং মাই চাইল্ড হ্যাজ ফিভার অ্যান্ড র্যাশ। তখন আপনাকে আরো কিছু হিস্ট্রি নিতে হবে, যে মা আপনার বাচ্চার জ্বর কয়দিন ধরে, এবং বললো যে আমার বাচ্চার জ্বর তো 5 দিন ধরে। এই যে গায়ে যে লাল লাল দাগ হয়েছে, র্যাশ হয়েছে, এটা কবে থেকে? তখন সে হয়তো বলবে যে এটা তো গতকাল থেকে। তাইলে আপনাকে হিসাব করতে হবে যে মানে জ্বর আসার কয়দিন পর থেকে র্যাশ হইলো, তার উপর নির্ভর করবে আপনার ডায়াগনোসিস। যদি দেখা গেল আজকে জ্বর আজকেই র্যাশ, উইথিন 24 আওয়ার র্যাশ এপিয়ার্স, দ্য ডায়াগনোসিস ভেরিচেলা। ভেরিচেলা মিন চিকেন পক্স। যদি দেখা গেল যে জ্বর আসার 2 দিন পর র্যাশ আসছে, ইট ইজ স্কারলেট ফিভার। যদি বলে জ্বর আসার 3 দিন পর জ্বর আসছে, এটাকে আমরা বলি মানে পার্বো ভাইরাস B19 অর্গানিজম দিয়ে হয়, এটাকে এরাইথেমা ইনফেকশাম বলে। যদি বলে যে জ্বর আসার 4 দিন পরে হয়েছে, তাহলে আমরা সাসপেক্ট করি ইট মেবি মিজেলস। যদি জ্বর আসার 6 দিন পরে হয়, আমরা মনে করি টাইফাস ফিভার অর রিকেটশিয়াল ফিভার। যদি বলে জ্বর আসার 6 দিন পরে আসছে, আমরা সাসপেক্ট করি ডেঙ্গি ফিভার বা ডেঙ্গি হিমোরেজিক ফিভার। আর যদি 7 দিন, তাহলে আমরা সাসপেক্ট করি রোজ স্পট থাকে ইন কেস অফ এন্টারিক ফিভার। সুতরাং এখানে আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন যে ভেরি সিক পিপল মাস্ট টেক ডবল ইক। তাহলে ভেরি সিক পিপল কয়টা ডিম খায়? 2টা ডিম খায়, ডবল ডিম খায়। আচ্ছা, এটা হলো মনে রাখার জন্য। এই যে ভেরিতে ভেরিচেলা, এসে হলো স্কারলেট ফিভার, আর পিতে হলো পার্বো ভাইরাস B19, আর এটা দিয়ে যা হয় সেটাকে আমরা বলি ইরেথেমা ইনফেকশাম। ইরেথেমা ইনফেকশাম এটা হলো জ্বর আসার 3rd ডেতে র্যাশ আসবে। র্যাশটা সাধারণত গালে হয়, এবং গালে কেউ যদি চট দেয় বা থাপ্পড় দেয়, তাহলে ওই জায়গাটা বাচ্চাদের যে লাল হয়ে যায়, হ্যাঁ, এই যতটুকু জায়গা এরকম, এই যে এতটুকু জায়গা দেখা গেল যে কেউ যেন চর মারছে, এরকম ভাবে একটা র্যাশ লাল হয়ে আছে। দিস ইজ দ্য ডায়াগনোসিস অফ ইরেথেমা ইনফেকশাম, দ্যাট ইজ পারোভাইরাস B19 ইজ দ্য অর্গানিজম। এটাকে 5th ডিজিজও বলা হয়। সুতরাং এটা আপনারা যদি সার্চ দেন 5th ডিজিজ, আপনি আরো অনেক কিছু বলতে পারবেন। এখানে সোর চোট থাকে, হ্যাঁ, থাকতে পারে। এই টেস্টটা অনেকটা এখানে দেওয়া আছে যে মাস্ট, মানে জ্বরের 4 দিন পরে যদি র্যাশ আসে, সেটা ডিউ টু মিজেলসের জন্য হতে পারে। আর যদি 5 দিন পরে আসে, তাহলে টাইফাস ফিভার বা রিকেটশিয়াল ফিভার। আর ডিতে হলো ডেঙ্গি, 6 দিন পরে আসলে ডেঙ্গি ফিভার আর ডেঙ্গি হিমোরেজিক ফিভার। এন্ড ইতে হলে এন্টারিক ফিভার, 7 দিন পরে হলে যে রোড স্পট থাকে, এটাকে আমরা বলি এন্টারিক ফিভার। সো now about discussion about measles. This is most common in Bangladesh and other third world country. This is a communicable disease. And আপনারা জানেন যে আমাদের যে একটা গভর্নমেন্ট প্রোগ্রাম আছে ইপিআই, ফান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এখানে কিন্তু যে ভ্যাকসিন দেওয়া হয়, মিজেলসের ভ্যাকসিন কিন্তু দেওয়া হয়, বাট তারপরে মিজেলসকে আমরা ঠেকাতে পারতেছি না। এটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে গভর্নমেন্টের জন্য। দেখা গেল মিজেল ভ্যাকসিন পাওয়ার পরেও, এমনিতে ভ্যাকসিন কাভারেজ মোর দেন 80% বাংলাদেশে, এবং এটা ভ্যাকসিন পাওয়ার পরেও হতে পারে সবারই ভ্যাকসিনটা ইফেক্টিভ হয় না, অ্যান্টিবডি তৈরি হয় না এইভাবে। এখন আপনি কিভাবে মিজেলস ডায়াগনোজ করবেন? এই বাচ্চার মায়ের হাসা দেখা গেল যে আপনাকে বলবে 10 দিনের বাচ্চা, 3 দিনের বাচ্চা, বলে স্যার বাচ্চা তো হাম হয়েছে, মিজেলস হয়েছে। আসলে দ্যাট ইজ নট মিজেলস। তাহলে একটা হলো এজ, কোন বয়সে মিজেলস হয়? মিজেলসের টিকা কখন দেওয়া হয় বলতে পারবেন? মিজেলসের টিকা আপনার কমপ্লিশন অফ 9 মান্থ, হ্যাঁ, 9 মাস শেষ হয়ে 10 মাসে পড়লে মিজেলস টিকা দেওয়া হয়। তো এটা যদি আপনার এই 1 মাস বয়সে, 2 মাস, 3 মাস বয়সে মিজেলস হইতো, তাহলে তো ভ্যাকসিন আরো আগে দেওয়া লাগতো, তাই না? তাহলে 9 মাসের আগে
ইউজুয়ালি মিজেলস হবে না, হইতে পারে মেডিকেল সায়েন্সে কোনো কিছুই আমরা পাইও হঠাৎ একটা কেস, ইউজুয়ালি 9 মাসের আগে হবে না। বাচ্চার বয়সটা 9 মাসের বেশি, আপনি হিস্ট্রি নিয়ে দেখবেন এই বাচ্চাটা মিজেলস ভ্যাকসিন দেয়নি, তাহলে এটা ওইদিকে যাবে। নেক্সট হলো বাচ্চার মা এসে কি কমপ্লেন করলো, বাচ্চার মা এসে কমপ্লেন করলো যে তার জ্বর আর গায়ে লাল লাল দানা দানা দাগ। তা আপনি যে মিলাইলেন যেটা জ্বর আসার 4 দিন পরে র্যাশ আসছে, এটা একটা হয়ে গেল। তাহলে আপনার ডায়াগনোসিসের জন্য 3 পয়েন্ট, there is 3 point for diagnosis of measles. Number 1 is fever, number 2 is maculopapular rash which appears usually 4 days after fever, and number 3 is 3C. 1C is for cough, another C is for coryza, and third C is for conjunctivitis. সুতরাং মিজেলসের 3টা বিষয় থাকবে, একটা হলো ফিভার, নাম্বার 2 হলো মেকুলোপাপুলার র্যাশ, নাম্বার 3 হলো আইদার কফ অফ করাইজা অর কনজাংটিভাইটিস। আপনি দেখলেন যে একটা বাচ্চা জ্বর নিয়ে আসছে, এরকম একটা র্যাশ আছে, চোখ দিয়ে পানি পড়তেছে, চোখটা লাল হয়ে আছে, দিস ইজ দি মিজেলস। অথবা চোখ ওঠার মতো কনজাংটিভাইটিস হয়ে আছে, দিস ইজ দি মিজেলস। কফ এন্ড করাইজা, হোয়াট ইজ কফ, হোয়াট ইজ করাইজা? কফ তো বুঝেনি, তার কাশি হচ্ছে। করাইজা হলো তার নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে, নাক দিয়ে রানি নোজ, দিস ইজ দি করাইজা। অর কনজাংটিভাইটিস, তিনটা এই। তাহলে ফিভার, মেকুলোপাপুলার র্যাশ এন্ড either cough or coryza or conjunctivitis, this is the clinical diagnosis of measles. Investigation, usually no investigation needed, but this is the notifiable disease. এই মিজেলস যদি আপনি পান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার কাছে যে উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা আপনার কাছে যদি সার্ভেলেন্স মেডিকেল অফিসার অফ ডাব্লিউএইচওর নাম্বার থাকে, তাকে ফোন করে জানাইতে হবে যে একটা মিজেলস কেস আছে এখানে। তারপর ওরা ওইটাই কিন্তু ওরা পরীক্ষা করবে। আপনি হেলথ কমপ্লেক্সে পাঠিয়ে দেন মিজেলস লিখে, আমাদের কাছে যদি মিজেলস মনে হয়, আমরা কিন্তু বা একটা সদর হসপিটালে অথবা মেডিকেল কলেজ হসপিটালে, তখন আমরা কিন্তু তার ওই মিজেলস যে র্যাশ আছে, আমরা তার ব্লাড ফর মিজেলস অ্যান্টিবডি জন্য পাঠাবো। পাঠিয়ে আমরা অ্যাসিওর হয়ে নিই কারণ মিজেলস অথবা জার্মান মিজেলস, রুবেলা, এরকম যেগুলো আমরা মিজেলস ক্লিনিক্যালি মনে করি, আমাদের কিছু রুবেলা হতে পারে, জার্মান মিজেলস সেটা হতে পারে। সুতরাং ওটাকে আমরা একটা ডাটা সংরক্ষণ গভর্নমেন্ট করতেছে যে এটা আসলে কেন মিজেলস ভ্যাকসিন এফেক্টিভ হচ্ছে না। সুতরাং এটা কিন্তু আপনাকে নোটিফাই করতে হবে। আচ্ছা, থার্ড হলো যে ট্রিটমেন্ট। এখন একটা বাচ্চা আপনি মিজেলস পাইলেন, ডায়াগনোস করলেন, আপনি অথরিটিকে ইনফর্ম করলেন, হতে পারে সিভিল সার্জন অথবা এইচএফপিও অথবা সার্ভিলেন্স মেডিকেল অফিসার, এইভাবে আপনি এই নাম্বারগুলো রেখে দিবেন। সার্ভিলেন্স এসএমও প্রত্যেক উপজেলায় এই হেলথ কমপ্লেক্সে কিন্তু এই নাম্বার দেওয়া আছে, সুতরাং ওইখান থেকে নাম্বারটা কালেক্ট করে নেবেন, আপনি সরাসরি জানাই দেবেন তাকে। হ্যাঁ, ঠিক আছে। অথবা আপনার আশেপাশে যদি আপনি তাও না পারেন, যে স্বাস্থ্য সহকারী অথবা সিএইচসিপি, কমিউনিটি ক্লিনিকে যারা জব করে, ওদের কাছেও আপনি এটাকে ওদের নাম্বার রাখলে ওদেরকে আপনি জানাই দিবেন যে একটা মিজেলস কেস পাওয়া গেছে। এখন ট্রিটমেন্ট কি দিবেন আপনি? মিজেলস ট্রিটমেন্ট আপনি দিতে পারবেন যদি ডায়াগনোস করতে পারেন। মিজেলসের ইউজুয়ালি সেলফ লিমিটিং। হ্যাঁ, যে কোনো ভাইরাল ইনফেকশনে কি প্লেন্টি অফ ফ্লুইড, প্লেন্টি অফ ফুড। তাকে বলতে হবে যে সে ডাবের পানি, লেবু শরবত, মানে ওয়াটার, পানি বেশি করে ইনটেক করবে। সেকেন্ড হলো তাকে যদি তাকে ভিটামিন এ ক্যাপসুল দিতে হবে, ভিটামিন জিঙ্ক দিতে হবে, তাকে জ্বরের জন্য প্যারাসিটামল দিতে হবে, এবং একটা অ্যান্টিহিস্টামিন দিতে হবে, কারণ এই যে তার র্যাশ হয়ে ইচিং হতে পারে। তাহলে আপনি কি কি দিবেন? ভিটামিন এ নাম্বার 1, নাম্বার 2 প্যারাসিটামল ফর ফিভার, নাম্বার 3 জিঙ্ক। এই জিনিসগুলো আপনি দিবেন। এখন হলো প্লাস মাইনাস অ্যান্টিবায়োটিক দিবেন কিনা। যদি দেখেন যে এই বাচ্চাটার কাশি থাকতে পারে সাথে, মিজেলসের কমপ্লিকেশন কি সেটা আপনাকে জানতে হবে। মিজেলসের কমপ্লিকেশন অনেক কমপ্লিকেশন হতে পারে, ইউজুয়ালি হয় না। কমন যে দুইটা কমপ্লিকেশন, একটা হলো নিউমোনিয়া হতে পারে আর একটা হলো ডায়রিয়া হতে পারে। সুতরাং যদি তার কোনো কাশি থাকে তাহলে আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনি সেভিক্সিন দিতে পারেন। আর যদি তার লুজ মোশন থাকে, ডায়রিয়া থাকে, সেক্ষেত্রে ওট স্যালাইন দিবেন, সাথে অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন দিতে পারেন। এইগুলো কারণ এখানে হলো কি ইপিথেলিয়াল শেডিং হয়। ইপিথেলিয়াল শেডিং আমরা
ইপিথেলিয়াল শেডিং রেসপিরেটরি ট্র্যাক্টে যখন হয় তখন নিউমোনিয়া হয়, যখন বেশি শেডিং হয়ে যায়। আর যদি এটা যে ট্র্যাক্টে হয় সেক্ষেত্রে ডায়রিয়া হয়। আদার কি কমপ্লিকেশন হতে পারে? অনেক কমপ্লিকেশন হতে পারে, সেগুলো কিন্তু মাকে যেন বলে দিতে হবে। যেমন এটা থেকে তার হেপাটাইটিস হতে পারে, তার গ্যাস্ট্রোএন্টেরাইটিস হতে পারে, সেটা বলছি আমরা, তার মেনিনজাইটিস হতে পারে, এনকেফালাইটিস হতে পারে, পেরোটাইটিস হতে পারে। সুতরাং তার অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে। তো এগুলো তার মাকে বলার দরকার নাই। মাকে আপনি কি বলে দিবেন? মাকে বলবেন বাচ্চা যদি হেডেক হয়, বাচ্চা যদি বমি করে, বাচ্চা যদি অসংলগ্ন কথাবার্তা বলে, বাচ্চা যদি পেটে খুব বেশি ব্যথার কথা বলে, কারণ এখানে পেট্রিয়াইটিস হয়, হেপাটাইটিস হয়, বাচ্চা যদি পেটে খুব বেশি ব্যথার কথা বলে, এইসব ক্ষেত্রে আপনি কিন্তু মা চলে আসবেন, এটা বলে দিতে হবে। সেকেন্ড হলো যে আপনি এই ভিটামিন এ ক্যাপসুল দিবেন, যে সেটা ডোজ কত। এটা ডোজ আপনি সহজভাবে মনে রাখবেন। এটা বাচ্চার বয়স যদি 6 মাস থেকে 1 বছর হয় তাহলে হলো 1 লাখ ইউনিট, আর 1 বছরের বেশি হলে 2 লাখ ইউনিট। বাজারে যেটা পাওয়া যায় রেটিনল ফুড নামে, এটা থাকে 50,000 ইউনিট। সুতরাং আপনি যদি 1 বছরের কম হয় তাহলে আপনি 2টা ক্যাপসুল দিবেন, মানে 1 লাখ ইউনিট। আর 1 বছরের বেশি হলে 4টা ক্যাপসুল খাবে সে। এবং এটা আপনি কয়দিন দিবেন? এটা ডে 1, ডে 2, হ্যাঁ, প্রথম দিন এবং দ্বিতীয় দিন। তাহলে প্রথম দিন খাবে 2টা, দ্বিতীয় দিন 2টা, যদি 1 বছরের কম হয়। আর 1 বছরের বেশি হলে প্রথম দিন 4টা, দ্বিতীয় দিন 4টা। ওকে, দিস ইজ দ্য ডোজ অফ ভিটামিন এ ক্যাপসুল। এখানে আরো 2টা কমপ্লিকেশন হয় মিজেলসে, সেটা হলো ওরাল আলসারেশন। আপনি দেখবেন যে তার মুখে ঘা, মা এসে বলবে হয়তো এটা মিজেলসের জন্য, তখন আপনার মনে হবে যে এটা মিজেলস, আপনার যে ডায়াগনোসিসটা আরো ফ্রুটফুল হবে। এখানে একটা হলো মুখে ঘা হয়, মুখে ঘা হয়, হ্যাঁ, ওরাল আলসারেশন, এগুলো তো আমরা বলছি। নেক্সট আমরা আলোচনা করবো যেটা এই ফিভার উইথ র্যাশ, এর মধ্যে হলো ডেঙ্গি, ডেঙ্গি, হেমোরেজিক ফিভার আর ডেঙ্গি ফিভার। আর এখন তো ডেঙ্গির সিজন, এখন ডেঙ্গুর সিজন, এই সিজন বর্ষাকাল, এই সময়টাকে ডেঙ্গুর সিজনটা বেশি। এটা যে জীবাণু দ্বারা হয়, আপনারা যে বাহক বা ভেক্টর আপনারা জানেন, ভেক্টর হলো এডিস এজিপ্টি মস্কুইটো, এটা দিয়ে হয়। আর জীবাণু তো ডেঙ্গি ভাইরাস, ডেঙ্গি ভাইরাসের 4টা সেরোটাইপ আছে, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4, এটা যে কোনো দিয়ে হতে পারে। এই জন্যই ভ্যাকসিন আবিষ্কার করা ডিফিকাল্ট। এখন হলো ডেঙ্গু ফিভারের বৈশিষ্ট্য কি, কি কি ফিচার নিয়ে আসবে, আমরা কি কি ইনভেস্টিগেশন করতে দেব, আমাদের ট্রিটমেন্ট প্ল্যান কি হবে, ফলো আপ কি হবে, কখন আমরা পেশেন্টটাকে রেফার করব, হসপিটালাইজেশন করব, কখন আমরা এটা বাসায় রেখে চিকিৎসা করব, এই বিষয়গুলো জানতে হবে মোটামুটি। তো জ্বর, একটা ডেঙ্গি ফিভার, যেহেতু জ্বরের একটা হিস্ট্রি থাকবে, জ্বরটা সাধারণত 1 সপ্তাহ বা 6 দিন থাকার পরে জ্বরটা কিন্তু কমে যায়। এই জ্বর কমার পরেই কিন্তু কমপ্লিকেশনটা শুরু হওয়ার চান্স থাকে। জ্বরের বৈশিষ্ট্যটা কিরকম হবে? ফিভার উইথ হেডেক থাকতে পারে, তার বডি এক, রেট্রো অরবিটাল পেইন, এবং পেইনটা হয় বোন ব্রেকিং পেইন, বোন ভেঙে গেলে যেরকম এরকম ব্যথা। হ্যাঁ, রোগী এসে বলবে যে, বাচ্চা মা বলবে অথবা বড় বাচ্চা হলে সে নিজে বলবে যে আমার মনে হচ্ছে যেন অনেক বেশি ব্যথা, শরীর ব্যথা অনেক বেশি, অনেক বেশি মাথা ব্যথা, হ্যাঁ, চোখের পিছনে ব্যথা, অথবা আমার হাড্ডি গলা মনে হয় যেন ভেঙে যাচ্ছে, এরকম ব্যথা, এরকম বোন ব্রেকিং পেন, পেন বলে এটাকে। তাহলে ফিভার উইথ মায়ালজিয়া, আর্থালজিয়া, মানে পেন, বডি এক, হেডেক, এগুলো নিয়ে আসবে। সেকেন্ড হলো যে আপনি গায়ে কোনো র্যাশ পেতে পারেন, যেটা বলছি, র্যাশটা সাধারণত হিমোরেজিক ফিভার হয়, সাধারণত 6 দিন 7 দিনে পরে আসে। আর পেশেন্টের তখন হিস্ট্রি নিতে হবে, তার কোনো গাম ব্লিডিং আছে কিনা, তার মুখে কোনো রক্ত আসে কিনা, দাঁত ব্রাশ করতে গেলে কোনো রক্ত আসে কিনা, বাচ্চার প্রস্রাবের সাথে কোনো লাল হয় কিনা প্রস্রাব, পায়খানা কালো বা পায়খানার সাথে কোনো রক্ত আসে কিনা, এই ধরনের তার কোনো হিমোরেজিক কোনো ম্যানিফেস্টেশন আছে কিনা, এবং গায়ে কোনো লাল লাল দাগ আছে কিনা, এই বিষয়গুলো বুঝতে হবে তাকে। অনেক সময় সাবকনজাংটিভাল হিমোরেজও হয়, যে চোখের সাবকনজাংটিভা সেটা বেশি রেডনেস, লাল হয়ে আছে, এই ধরনের। তাহলে এগুলো হলো ডেঙ্গু ফিভারের বৈশিষ্ট্য। তাহলে ফিভার থাকবে, ব্লিডিং ম্যানিফেস্টেশন কোনো হিস্ট্রি আছে কিনা, এবং অ্যানোরেক্সিয়া, খাইতে পারে না বেশি, পেটে ব্যথা, হেডেক, ইভেন লস অফ সেন্সোরিয়ামও হতে পারে। এখন এই ডেঙ্গুর তো প্যাথোলজি বিশাল ব্যাপার, আমরা অত প্যাথোলজি যাবো না, আমরা শুধু এটুকুই বলবো যে এখানে কি ঘটনা ঘটে।
ডেঙ্গুতে যেটা বলে এটাকে মেইন প্যাথোলজি ইজ প্লাজমা লিকেজ। প্লাজমা লিকেজ। হোয়াট ইজ প্লাজমা লিকেজ? আমাদের যে ভেসেল আছে, ভেসেলে যে ব্লাড আছে, এখান থেকে প্লাজমাটা লিকেজ হয়। তাহলে লিকেজ হলে কি হবে? ব্লাডের যে কনসেন্ট্রেশন সেটা বেড়ে যাবে। ব্লাডের মধ্যে কি থাকে? ব্লাড সেল থাকে আর প্লাজমা থাকে। প্লাজমা যদি লিকেজ হয়ে যায় সেক্ষেত্রে এখানে সেলের ভলিউম বা কনসেন্ট্রেশন বেড়ে যাবে, সুতরাং হেমাটোক্রিট বেড়ে যাবে। প্যাক সেল ভলিউম পিসিবি বেশি দেখাবে সিবিসি রিপোর্টে। যখন হেমাটোক্রিট বেশি দেখাবে মোর দেন 45%, অথবা পিসিবি মোর দেন 45% দেখাবে, তখন কিন্তু তাকে আইভি ফ্লুইড লাগবে তার। সুতরাং একটা সিবিসি ক্যান ইন্ডিকেট যে পেশেন্ট হসপিটালাইজেশন লাগবে কি লাগবে না, ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সিবিসিতে আরো যেটা হবে, লিউকোপেনিয়া হবে, পেশেন্টের লিউকোপেনিয়া হবে, তবে টোটাল কাউন্ট কম, প্লাটিলেট কাউন্ট কম। দিস মে ফেভার্স টু ডেঙ্গি ফিভার। তো এখানে এই যে সিমটমগুলো হয়, অ্যাবডোমিনাল পেইন হয় বা মাথা ব্যথা হয়, এগুলো কেন হয়? এই যে প্লাজমা লিকেজ হচ্ছে, প্লাজমা লিকেজ হলে ভলিউম, ব্লাড ভেসেলে ভলিউমটা কমে যাচ্ছে না, ব্লাডের ভলিউম কমে গেলে হাইপোভলিমিয়া হয়। সুতরাং হাইপোভলিমিয়ার জন্য ব্লাডটা একটু সাগিস হয়ে যায় বা ব্লাডের রক্ত চলাচলটা একটু কমে যায়। তো এই রক্ত চলাচলটা যদি আপনার ব্রেনে কমে যায়, হেডেক হবে। ইভেন তার এনকেফালাইটিস লাইক সিনড্রোমও হতে পারে। এটা যদি হার্টে যদি বেশি মানে রক্ত চলাচল কমে গেলে মায়োকার্ডিটিস, ইসকেমিয়া হতে পারে। এটা যদি লিভারে যায়, লিভারে যদি সার্কুলেশন কম হয় তাহলে তার হেপাটাইটিস হতে পারে, প্যানক্রিয়াটিস হতে পারে। এই জন্যই তার পেটে ব্যথা হয়। ইভেন গাটে যখন ব্লাড সাপ্লাই কম হবে তখন আপনার গাটে ইসকেমিয়া হবে, শুধু অ্যাবডোমিনাল পেইন হবে। সুতরাং এটা মানে যে কোনো সিস্টেমকে ইনভলভ করতে পারে, যে কোনো সিস্টেমকে ইনভলভ করতে পারে। সুতরাং ব্লাড ভলিউম হাইপোভলিমিয়া ইজ ইম্পর্টেন্ট ফর দি কমপ্লিকেশন অফ ডেঙ্গি ফিভার। এখন এই ধরনের এই জন্য ইউজুয়ালি দেখা যায় যে আপনার 5 দিন 6 দিন জ্বর থাকে, তারপরে জ্বরটা কমে গেছে। রোগী মনে করে আমার তো স্যার জ্বর নাই, তাহলে আমার সমস্যা তেমন নাই, কিন্তু আমার তো খুব বেশি খারাপ লাগে, এখন এখন আমার বমি হচ্ছে, এখন আমার পেটে ব্যথা হচ্ছে, আমার মাথা ব্যথা আরো বেশি হচ্ছে, আমি খাইতে পারতেছি না। পেশেন্ট দেখা গেল যে বেড রিডেন হয়ে যাচ্ছে। এটাই ফিচারটা হলো যে জ্বর কমে যাওয়ার পরেই কিন্তু প্রবলেমটা শুরু হয়। এখন হলো আমাদের ইনভেস্টিগেশন, আমরা কি ইনভেস্টিগেশন করবো? আমরা একটা টনিকো টেস্ট করতে পারি। টনিকো টেস্ট কি? টনিকো টেস্ট হলো আপনি জাস্ট আপনার যে বিপি মেশিনটা আছে, সিগমোমিটার, এটা আপনি বাঁধবেন। বাঁধার পরে তার সিস্টোলিক প্রেশার কত মাপবেন এবং ডায়াস্টোলিক প্রেশার মাপবেন। এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের মাঝামাঝি আপনি এটা ইনফ্লাট করে রাখবেন। তো এটা আপনি 2 মিনিট রাখার পরে দেখবেন যে 2 মিনিট রাখার পরে এখানে যে আপনার এই যে ফোসাটা আছে, এখানে আপনি দেখবেন যে র্যাশ আসছে, র্যাশ, এবং এটা টু সেন্টিমিটারের কিউবিক মিলিমিটার, টু টু 2 সেন্টিমিটার, অ্যারাউন্ড 2 সেন্টিমিটার মধ্যে যদি 10 অর মোর পেটিকি আসে, দেন এই টনিকো টেস্ট ইজ পজিটিভ, তাহলে আপনি বলতে পারেন যে ইট মে বি ডেঙ্গি ফিভার, সাজেস্টিভ অফ ডেঙ্গি ফিভার। এটা একটা। একটা আপনি ক্যাপিলারি রিফিল টাইম দেখতে পারেন সিভিয়ারিটি দেখার জন্য। আপনি যদি ক্যাপিলারিতে চাপ দেন, এই ক্যাপিলারিতে চাপ দিলে ক্যাপিলারিটার যে লাল আছে, এই লালটা তাড়াতাড়ি চলে আসবে। এটা যদি উইদিন 2 সেকেন্ডের মধ্যে চলে আসে, নর্মাল। এর চেয়ে বেশি হলে মধ্যে প্রলং ক্যাপিলারি রিফিল টাইম, সিআরটি বলে, ক্যাপিলারি রিফিল টাইম, এটা দেখতে পারেন। এরপর হলো ব্লাড। ব্লাডের মধ্যে আপনি দিবেন NS1 ফর ডেঙ্গি। NS1 এটা আপনি ডে 1, ডে 2, ডে 3 প্রথম দিনই আপনি দিতে পারেন, ডে 2-তে দিতে পারেন, ডে 3-তে দিতে পারেন। NS1 ফর ডেঙ্গি। আর যদি 3 দিন পার হয়ে যায় তাহলে আপনি একটা ইনভেস্টিগেশন দিবেন সিবিসি, একটা দিবেন NS1 ফর ডেঙ্গি। তাহলে সিবিসি উইথ হিমাটোক্রিট লেখাও দিতে পারেন, না লেখলেও সমস্যা নেই, সিবিসি হলেই সব দিয়ে দেয়। তাহলে একটা হলো সিবিসি, নাম্বার 2 হলো NS1 ফর ডেঙ্গি, নাম্বার 3 হলো অ্যান্টি ডেঙ্গি IgG, মানে ডেঙ্গুর অ্যান্টিবডি। এই হলো ইনভেস্টিগেশন।
তো এখন অ্যান্টিবডি কখন আসবে? যদি একটা বাচ্চার জ্বর 2 দিন বা 3 দিন, সেই ক্ষেত্রে আপনি অ্যান্টি ডেঙ্গু দিবেন না, কারণ অ্যান্টিবডি আসে হলো 6 দিন পর। আর এখন এই যে প্রথম 3 দিন হলো অ্যান্টিজেন মানে NS1, আর 6 দিন বা তারপরে হলো আপনার অ্যান্টিবডি। এই যে মাঝখানে যে 4, 5, 6 এই 3 দিন, এই সময়টায় মানে আসলে ব্লাড দিলে মানে রেজাল্টটা ভালো পাওয়া যায় না। ওই সময় দিলে দুইটাই দিবেন, মানে NS1ও দিবেন, অ্যান্টি ডেঙ্গু IgG দুইটাই দিবেন আর কি, মানে ডেঙ্গুর অ্যান্টিজেন অ্যান্টিবডি দুইটাই টেস্ট তখন দিবেন আর কি, যাতে কোনো কিছু পাওয়া যায় আর কি। আদার ইনভেস্টিগেশন হলো পেশেন্টের কন্ডিশনের উপর। আপনি দেখলেন যে পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন, পেশেন্টের হেডেক, পেশেন্টের ইউরিন আউটপুট কম, সেই ক্ষেত্রে আপনাকে পেশেন্টের কিন্তু আরো ইনভেস্টিগেশন, যেমন আপনি SGPT, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম অ্যালবুমিন, সিরাম ইলেক্ট্রোলাইট, টোসি কমপ্লিকেশন, একটা আল্ট্রাসোনোগ্রাম অফ অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন, হ্যাঁ, তার লিভার স্প্রিনের কি অবস্থা বা পেটের কি অবস্থা, এবং এই যে আপনার পেশেন্টের যে কাশি থাকে এবং কাশি না থাকলেও পেশেন্টের যদি আপনার কাছে খারাপ মনে হয়, একটা চেস্ট এক্সরে দিতে হবে, প্রিয়ালিফিউশন। কারণ এখানে যে প্লাজমা লিকেজ হচ্ছে, প্লাজমা লিকেজ হয়ে আপনার শরীরে যেটা ঘটাচ্ছে, জায়গায় জায়গায় ইসকেমিয়া হচ্ছে, ব্লাড কমে যাচ্ছে। আর এই যে লিকেজ হয়ে ব্লাড ভেসেলের বাইরে যে ফ্লুইডটা চলে যাচ্ছে, এইটা আপনার লাংসে যে করতেছে প্রিয়ালিফিউশন, এটা পেটে যে করছে অ্যাসাইটিস। সুতরাং এই জন্য আপনাকে একটা আল্ট্রাসাউন্ড একটা চেস্ট এক্সরে করে দেখতে হবে। ইউজুয়ালি প্রিয়ালিফিউশনটা বাইলেটারাল হয়। হ্যাঁ, দিস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফাইন্ডিং। পেশেন্টের তেমন কোনো কাশি বা ইয়ে নাই, কিন্তু দেখলে চেস্ট এক্সরে করে দেখলেন যে প্রিয়ালিফিউশন, ইট গোস টু ডেঙ্গু, এন্ড পেশেন্ট নিডস আর্জেন্টলি হসপিটালাইজেশন।